টু S19 নিউট্রি সেন্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে ৯ম শ্রেণীর ইতিহাসের ১ম অধ্যায়ের এই ১ নম্বর ও ২ নম্বর ভিডিও আপলোড করা হয়েছে। নোট সহ, উত্তর সহ এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার আমি তোমাদের সামনে ১ম অধ্যায়ের ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে ৪ ও ৮ এর গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের ফার্স্ট ইউনিট থেকে শুরু করে ফাইনাল পরীক্ষাতে কাজে লাগবে। এবং দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে, এটা ৪ এরও আসতে পারে এবং ৮ এরও আসতে পারে। যা আসবে তাই লিখে দিবা, ও সেভাবে সাজিয়ে দিয়েছি। বাসিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব বা তাৎপর্য লেখো। তো এর উত্তর দেখে নাও। ভূমিকা আগে লিখবা। ফরাসি বিপ্লবের ইতিহাসে ১৭৮৯ সালে ১৪ই জুলাই বাস্তিল দুর্গের পতন একটি যুগান্তকারী ঘটনা। এই দুর্গটি ছিল ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচার ও অত্যাচারের প্রতীক। নিচে এর কারণ ও গুরুত্ব দেওয়া হলো। দেখো, বাস্তিল দুর্গের পতনের কারণ। তো বাস্তিল দুর্গের পতনের পেছনে কোনো এক কারণ ছিল না, বরং বেশ কিছু ঘটনার সমষ্টি ছিল। এটি এক নম্বর কারণ হিসাবে দেখো, রাজকীয় দমন নীতি। হ্যাঁ, রাজা ষোড়শ লুই প্যারিস এবং ভার্সাইয়ের চারিদিক বিপুল সংখ্যক সৈন্য মোতায়েন করেন। তোমরা দেখে নাও, ধীরে ধীরে তোমরা দেখে দেখে লিখে নাও, নোটস বানিয়ে নাও। বড় বড় নোটস আছে, একটু একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তার সেকেন্ড পয়েন্ট দেখো। সেকেন্ড পয়েন্ট বলছে নেকারের বরখাস্ত। দেখে নাও। তারপরে চলো, এত বলা যাবে না ভিডিওতে। তারপরে পয়েন্ট হচ্ছে খাদ্য অভাব ও মূল্য বৃদ্ধি। দেখো, খাদ্য অভাব কি বলছে, সে সময় ফ্রান্সে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। রুটির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার জনমনে তীব্র ক্ষোভ ছিল। তারপরের পয়েন্ট দেখো, কারণ হিসাবে অস্ত্র সংগ্রহ। তোমরা দেখে দেখে লিখে নাও। এবং S90 ইউটিউব সেন্টারকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং 5 টু 10 পর্যন্ত সমস্ত বিষয়ের নোটস এবং ভিডিও ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে নিও, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাও। তারপরের পয়েন্ট দেখো, স্বৈরাচারের প্রতীক। এবার বলা হচ্ছে বাস্তু দুর্গের পতনের গুরুত্ব বা তাৎপর্য। এবার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। এবার ১ নম্বরে দেখে নাও, রাজতন্ত্রের পরাজয় ও স্বৈরাচারের অবসান হয়েছিল। হ্যাঁ, বাস্তিল দুর্গের পরে। ২ নম্বরে দেখো কি হয়েছিল, জনগণের শক্তির জয়। তোমরা ধীরে ধীরে লিখে নাও। তারপরে বিপ্লবের ৩ নম্বর হচ্ছে বিপ্লবের প্রসার ঘটেছিল, মানে গুরুত্ব এইসব। ৪ নম্বর হচ্ছে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি। তারপরে ৫ নম্বর সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটেছিল। সংক্ষেপে যদি বলা যায়, বাস্তিল দুর্গের পতন ছিল ফরাসি বিপ্লবের একটি অগ্নিস্ফুলিঙ্গ, যা পুরাতন শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল এবং সার্বভৌমত্ব স্বাধীনতার জয়গান গেয়েছিল। উপসংহার হিসাবে বলতে পারো, দেখে নাও। উপসংহারে সেম রয়েছে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চিন হচ্ছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? এটাও গুরুত্বপূর্ণ কোশ্চিন এবং ২ মার্কেও আছে। অ্যাডাম স্মিথ এটা বলেছিল, ফ্রান্সের কর, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ভালো ছিল না বলে ফ্রান্সকে অর্থনীতির জাদুঘর বলা হয়েছিল, ভ্রান্ত জাদুঘর। তো এবার তারপরে ২ নম্বর গুরুত্বপূর্ণ আছে। হ্যাঁ, অ্যাডাম স্মিথ বলেছিল ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। বিভিন্ন কারণে এই সময় বিশৃঙ্খল ছিল। দেখো, ২ মার্কের তোমরা ভূমিকাটা লিখে দিলেই হয়ে যাবে। অষ্টাদশ শতাব্দীতে প্রাক বিপ্লব ফ্রান্সের ত্রুটিপূর্ণ এবং বিশৃঙ্খল কর ব্যবস্থাকে বোঝাতে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। মিউজিয়াম অফ ইরোর্স ইন ইকোনমিক্স বলে অভিহিত করেছেন। এই এর কারণগুলি কি? ভ্রান্ত জাদুঘর বলার কারণগুলি কি? ১ নম্বর দেখো, বৈষম্যমূলক কর ব্যবস্থা। তৎকালীন ফরাসি সমাজে কর আদায় পদ্ধতি ছিল অত্যন্ত অন্যায়। যাজক ১ম শ্রেণী, অভিজাতরা ২য় শ্রেণী, বিপুল সম্পত্তির অধিকারী। হ্যাঁ? এই সমস্ত দেখো। এবং অথচ দরিদ্র কৃষক বুর্জোয়ার উপর সমস্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ২ নম্বর পয়েন্ট দেখো,
২ নম্বর পয়েন্ট দেখে নাও। কর আদায়ের ত্রুটি। তোমরা পয়েন্টগুলা দেখে লিখে নিও। ৩ নম্বর হচ্ছে পরোক্ষ করের বোঝা। দেখো সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর মাত্রা অতিরিক্ত কর ধার্য করা হয়েছিল। যেমন গ্যাবেল মানে লবণ কর। পরীক্ষাতে আসে গ্যাবেল কি কর? লবণ কর। টাইথ গির্জাকে দেওয়া ধর্মীয় কর। করভি বিনা পরিশ্রমে বাধ্যতামূলক খাটাতো একে করভি বলা হতো। হ্যাঁ? এই সমস্তর জন্য বিদ্রোহের মানে ভ্রান্ত জাদুঘর বলা হয়েছিল। তারপরে ৪ নম্বর দেখো অভ্যন্তরীণ শুল্ক ও বাণিজ্য বাধা। তোমরা দেখে লিখে নাও। তারপরে রয়েছে রাজকীয় বিলাসিতা ও ঋণের বোঝা। তোমরা ধীরে দেখে লিখে নাও। আমি এখানে অনেক কোয়েশ্চেন দিয়েছি প্রশ্ন উত্তর। তার মধ্যে গুরুত্বপূর্ণগুলি আমি বলে দিচ্ছি। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে অনেক কোয়েশ্চেন মুখস্থ করে থাকে। যা পরীক্ষাতে খুব ভালো হয় এবং যারা একটু কম পড়ছো তাদের জন্য স্টার মার্কস দেওয়া আছে। আর ভিডিওতে আমি বলছি কোনটা গুরুত্বপূর্ণ বেশি ওসব তোমরা পড়ে যাবা। উপসংহার লিখে নিও। ৩ নম্বর যেটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আছে। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বা রক্ষক বলা হয় কেন? ২ মার্কেরও আছে এবং মাঝে ৪ মার্কেরও দিচ্ছে। তোমরা দেখে নাও। নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলেছে। এর পেছনে বেশ কয়েকটি জোরালো ঐতিহাসিক কারণ রয়েছে। হুম? মূলত ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব যে পটভূমি তৈরি করেছিল, নেপোলিয়ন ছিলেন তারই ফসল। এর কারণ কি বলার? বিপ্লবের সন্তান বলার কারণ দেখে নাও ১ নম্বর। বিপ্লব প্রসূত উত্থান। তোমরা দেখে লিখে নাও। তারপর রয়েছে সাম্য মৈত্রীর আদর্শ প্রচার। পয়েন্ট তোমরা দেখো। পয়েন্ট টু পয়েন্ট লিখবা এবং প্র্যাকটিস করবা খাতায়। ৩ নম্বর বিশৃঙ্খলার অবসান ও স্থায়িত্ব। তারপরে চলো ৪ নম্বর দেখো ইউরোপে ইউরোপে বিপ্লবের বিস্তার। তারপরে উপসংহার দেখে নাও। উপসংহারে লেখা যদিও পরবর্তী জীবনে নেপোলিয়ন নিজেকে সম্রাট ঘোষণা করে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন, তবু তিনি আমৃত্যু বিপ্লবের সামাজিক ও আইনি সংস্কারগুলোকে রক্ষা করেছিলেন। তাই তাকে বিপ্লবের ধ্বংসকারী নয়, বিপ্লবের রক্ষক বা সন্তান হিসেবে গণ্য করা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ৮ মার্কের জন্য বিশেষ করে ৮ মার্ক ৪ নম্বরে আসে। দেখো ফরাসি বিপ্লব নারীদের ভূমিকা কি? ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা দেখে নাও। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা দেখো ১ নম্বর প্রধান ভূমিকা হিসাবে নিচে আলোচনা হয়েছে। ১ নম্বর ভার্সাই অভিযানে নারীদের ভূমিকা দেখো। ২ নম্বর দেখো রাজনৈতিক ক্লাব ও সচেতনতা। ৩ নম্বর দেখো নারী ও নারী নাগরিকত্বের অধিকার ঘোষণা। পয়েন্টটা দেখে লিখে নাও। ৪ নম্বর দেখো যুদ্ধক্ষেত্রে ও রাজপথে ভূমিকা নারীদের। তারপরে উল্লেখযোগ্য কয়েক নারী ব্যক্তিত্বের নাম দেওয়া হয়েছে। রেড লাইনে ইন্ডিকেট করা হয়েছে। অলিম্পি অলিম্পো ডি
গুঞ্জেস এর কি অধিকার ছিল? নারী অধিকারের প্রবক্তা ছিলেন এবং রাজনৈতিক লেখক ছিলেন। শার্লট কর্ডে উগ্র বিপ্লবী নেতা ছিল। মারাত্মক মারাতকে হত্যা করেছিল। তারপরে পাউলিন লিওন সশস্ত্র নারী বাহিনীর গঠনের প্রস্তাব দিয়েছিলেন। মাদাম রোলা গিরন্ডিন দলের একজন প্রভাবশালী পরামর্শদাতা ছিলেন। এবার তোমরা দেখে উপসংহার লিখে নিও। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে, আরেকটা দেখো, কোড নেপোলিয়ন সম্পর্কে বর্ণনা করো। তো ১ নম্বর কোড নেপোলিয়ন প্রেক্ষাপট ও প্রণয়ন দেখে লিখে নাও পয়েন্ট। দুই নম্বর মূল বৈশিষ্ট্য সমূহ, কি কি বৈশিষ্ট্য রয়েছিল। তারপরে যোগ্যতা ভিত্তিক নিয়োগ। তারপরে রয়েছে ধর্মীয় সহনশীলতা, পয়েন্ট টু পয়েন্ট লিখে নিও। তারপরে রয়েছে ব্যক্তিগত সম্পত্তির অধিকার। ৩ নম্বর সীমাবদ্ধতা। ৪ নম্বর ঐতিহাসিক গুরুত্ব। কোড নেপোলিয়নের ঐতিহাসিক গুরুত্ব তোমরা দেখে দেখে লিখে নাও। উপসংহার। এবার আরেকটা ৮ নম্বরের আছে, ৪ নম্বরেরও আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন তোমাদের ফার্স্ট অধ্যায়ের থেকে, নবম শ্রেণীর ইতিহাসের। সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কারণগুলি বর্ণনা করো, অথবা আছে মেন গুরুত্বপূর্ণ হিসাবে কোশ্চিন হিসাবে ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণ, এই দুটি কারণ বিশেষ পার্টিকুলারলি খুবই আছে, তো দেখে নাও। আমি ধর্মীয় কারণও দেওয়া আছে, কিন্তু সামাজিক অর্থনৈতিক ছাড়া যাবে না, অবশ্যই করবা ফরাসি বিপ্লবের। তো দেখে নাও ফরাসি বিপ্লব সম্পর্কে ভূমিকা। ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি দেখো। ১ নম্বর পয়েন্ট হিসেবে স্বৈরাচারী রাজতন্ত্র, এ থেকে লিখে নাও। তারপরে প্রশাসনিক দুর্নীতি। তারপরে আছে আইনের বৈষম্য। এবার দেখো সামাজিক কারণগুলির মধ্যে দেখো, এখানে পরীক্ষাতে আসে প্রথম এস্টেট কি। তো প্রথম এস্টেট যাজক কি, প্রথম এস্টেট কি যাজক, তিনটি ভাগ ভাগ ছিল। তারা ছিল সমাজের উচ্চবিত্ত এবং সব ধরনের কর থেকে মুক্ত ছিল। দ্বিতীয় এস্টেট কি, পরীক্ষাতে আসে শর্ট কোশ্চিনও, অভিজাত শ্রেণী, জমির মালিক ছিল এরা, রাষ্ট্রের উচ্চ পদগুলি দখল করে রাখতো, তারা কর দিত না। আর এটা তৃতীয় সম্প্রদায়ের মানুষ কি, বা তৃতীয় এস্টেট কি, এটা কোশ্চিন কিন্তু ২ মার্কের আছে। কৃষক, শ্রমিক, বণিক, বুদ্ধিজীবীরা ও এই স্তরের অন্তর্ভুক্ত ছিল। দেশের 97% মানুষ এই স্তরের, তাদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না, অথচ সব করের বোঝা তাদের উপরেই চাপানো হতো। এটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আছে তাও। অর্থনৈতিক কারণের মধ্যে দেখে নাও। ১ নম্বর কারণ হিসেবে ধরছে বৈষম্যমূলক কর ব্যবস্থা, গ্যাবেল টেইল, করভি, এসব দেখে নিও ভালো করে। তারপরে রাজকীয় বিলাসিতা। তারপরে আছে দুর্ভিক্ষ ও দ্রব্যমূল্য বৃদ্ধি। ৪ নম্বর ধর্মীয় কারণ। ইতিহাসে একটু পয়েন্ট টু পয়েন্ট লিখলে এবং ভূমিকা উপসংহার দিয়ে পয়েন্ট টু পয়েন্ট লিখলে বেশি নম্বর পাওয়া যায়। তো আমি সেইভাবে সাজিয়ে দিয়েছি তোমাদের, যাতে ফুল মার্কস চলে আসে। তারপরে দেখো ৫ নম্বরের দার্শনিকের প্রভাব। ভলতেয়ার, রুসো, মন্টেস্কুয়ে এদের প্রভাব গুরুত্বপূর্ণ ছিল।
ফরাসি বিপ্লবে উপসংহার দেখে নাও। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ৮ মার্কের জন্য আছে। যেটা হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকের অবদান। ভিভিআই একবারেই তোমরা দেখে নাও। ফরাসি বিপ্লবে দার্শনিকের অবদান। ফরাসি বিপ্লবের ১৭৯০ সালে পিছনে দার্শনিকের অবদান খুবই গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, তোমরা দেখে লিখে নাও। দার্শনিকগুলির মধ্যে ভলতেয়ার ফার্স্ট দেখো। ভলতেয়ার কি বক্তব্য ছিল এবং অনুপ্রেরণা জুগিয়েছিল দেখে নাও। তার বক্তব্য লেখা রয়েছে। ২ নম্বরে হচ্ছে মন্টেস্কু এর বক্তব্য দেখে নাও। তিন নম্বর দেখো রুসো। তারপরে ৪ নম্বরে দেখো দিদ্রো ও ডিলাবার্ট এর বক্তব্য দেখে নাও। তারপরে বিপ্লবে তাদের প্রভাব সারসংক্ষেপ, মানে তাদের ৩ জনের শর্টকাটে কি হয়েছিল প্রভাব দেখে নাও। পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে। রাজতন্ত্রের ভিত্তি দুর্বল করেছিল, চেতনার জনগণের জাগরণ করেছিল, ঐক্যবদ্ধ করেছিল, ভবিষ্যতের জন্য সংবিধান ভিত্তি তৈরি হয়েছিল। উপসংহার দেওয়া হয়নি, তো তোমরা বানিয়ে লিখে নিও। গুরুত্ব লিখলে এখান থেকে তারপরে আরেকটা কোশ্চেন রয়েছে দেখো, তোমরা দেখে লিখে নাও। প্রেক্ষাপট, মূলনীতি। তারপরে দেখো গুরুত্ব, প্রভাব, স্বৈরাচারের অবসান ১ নম্বর পয়েন্ট। তারপরে রয়েছে জননীয়তা। তারপরে দেখো ১০ নম্বর টেনিস কোর্টের শপথ সম্পর্কে বর্ণনা করো। ২ মার্কের মোস্ট ইম্পোর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমি ৪ নম্বরে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। প্রেক্ষাপট, তারপরে রয়েছে ঘটনা প্রবাহ, তারপরে শপথ গ্রহণ, গুরুত্ব, ফলাফল। তারপরে কোশ্চেন একটা রয়েছে ১১ নম্বর, ৪ নম্বরে আছে বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে প্রান্তের রাজনৈতিক কারাগার বলা হয় কেন? দেখে নাও এর উত্তর। ১ নম্বর রাজাদের চরম স্বৈরাচার। ২ নম্বর লেদার দ্য ক্যাসে। ৩ নম্বর বাস্তিল দুর্গের প্রতীকী গুরুত্ব। ৪ নম্বর বিচার ব্যবস্থার অরাজকতা। উপসংহার। তারপরে একটা কোশ্চেন রয়েছে শহর ও গ্রামের মানুষ কেন বিপ্লবে যোগ দিয়েছিল ৪ নম্বরের। এটা তেমন গুরুত্বপূর্ণ না, তবু দিয়ে দিছি, অনেক ভালো স্টুডেন্ট রয়েছে, তোমরা একটু ভালো করে পড়লে সব হয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ যেগুলি আমি বলে দিচ্ছি স্টার মার্কস, এবং ভিডিওতে আমি বলে দিয়েছি কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। মহাজনদের শোষণ, কুটির শিল্পের ধ্বংস, হ্যাঁ, শহরের মানুষের যোগ দেওয়ার, এইসব মেন হচ্ছে কারণ। ধর্মীয় সামাজিক ভিত্তি।
তারপরে রয়েছে 13 নম্বর কোশ্চেন দেখে নাও। জ্যাকোবিন দল ও ফরাসি বিপ্লবে তাদের ভূমিকা কি? এটা মাঝে, মাঝে আসে কোশ্চেন দেখে নাও 4 নম্বরের। এখন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, রাজতন্ত্রের অবসান তোমরা দেখে, দেখে লিখে নাও। সন্ত্রাসের শাসন, 3 নম্বর সামাজিক ও অর্থনৈতিক সংস্কার, একটা হবে দাসপ্রথার বিলোপ করা, উপসংহার। তারপরে মাঝে, মাঝে এটা কোশ্চেন দেয় ফরাসি বিপ্লবের প্রভাব কি? লেখো। ফরাসি বিপ্লবের প্রভাব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটাও। দেখে নাও। ফ্রান্সের উপর প্রভাব রাজতন্ত্রের অবসান ঘটেছিল। তারপরে সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটেছিল। তারপরে মানবাধিকারের ঘোষণা, তারপরে গির্জার উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ হয়েছিল। বিশ্বজুড়ে প্রভাব সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো জাতীয়তাবাদের উত্থান ঘটেছিল, দেশপ্রেম জেগেছিল, ঐক্যবদ্ধ হয়েছিল সবাই। তারপরে গণতন্ত্রের প্রসার ঘটেছিল, ঔপনিবেশিক মুক্তি আন্দোলন ঘটেছিল। উপসংহার। তোমরা S19 নিউট্রিশনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং 5 to 12 পর্যন্ত সমস্ত বিষয়ের নোটস, ভিডিও ক্লাস আপলোড করা হবে এবং এর পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায় এবং জীবন বিজ্ঞান থেকে শুরু করে মাধ্যমিক এইচএস সমস্ত বিষয়ের আমি আপলোড করে দেবো। তোমরা অবশ্যই S9 নিউট্রিশনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।